আসসালামু আলাইকুম। এসএসসি লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের চ্যাপ্টার 13তে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মহাশরের উপর পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকের এই ক্লাসে আমরা 13 নম্বর যে অধ্যায়টা আছে সামাজিকীকরণ এবং পরিবার কাঠামো, অর্থাৎ বাংলাদেশের পরিবার কাঠামো এবং সামাজিকীকরণ, এই অধ্যায়ের উপরে আমরা আলোচনা করব। এবং এখানে প্রথমেই আমরা যে টপিকটা নিয়ে তা হচ্ছে পরিবার। আমরা মোটামুটি, তোমরা যেহেতু রিভিশন প্রোগ্রামে, আশা করি পরিবার সম্পর্কে মোটামুটি একটা ধারণা আছে। এবং এটার সংজ্ঞায় যদি আমরা বলি, এভাবে বলতে পারি যে সমাজ স্বীকৃত উপায়ে যখন একজন পুরুষ একজন নারীকে বিবাহ করে স্থায়ীভাবে এক জায়গায় বসবাস শুরু করে, সেটাকে আমরা পরিবার বলতে পারি। এই পরিবার বিভিন্ন রকম হয়, পরিবারের প্রকারভেদ সম্পর্কে আমরা জানবো। তো চলো আগে আমরা পরিবারের কিছু বৈশিষ্ট্য দেখি যে কি কি বৈশিষ্ট্য পরিবারের থাকে। তো এখানে বেশ কিছু বৈশিষ্ট্য আমরা লিখেছি, এগুলো হচ্ছে তোমার এমসিকিউ এ আসতে পারে, এই জন্য আমি একটু সাজিয়েছি। এখানে দেখো, পরিবারের বেশ কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে প্রথমত আমরা বলতে পারি এই পরিবারের থেকেই মূলত হচ্ছে সমাজের উৎপত্তি। তাহলে সমাজের উৎপত্তিটা আসলে কোন জায়গা থেকে? এই পরিবার থেকে কিন্তু ধীরে ধীরে একটা সমাজ তৈরি হয় বা একটা সমাজের উৎপত্তি হয়। এবং এই পরিবারকে বলা হয় ক্ষুদ্রতম সামাজিক সংগঠন, অর্থাৎ আমাদের যতগুলো সামাজিক সংগঠন রয়েছে তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম, এটাকে বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক সংগঠন, এটা হচ্ছে পরিবার। এবং এই পরিবারেই আমাদের জন্ম মৃত্যু হয় এবং আমাদের কর্মময় জীবন বলো বা আমাদের শেষ পরিণতি পুরোটাই কিন্তু এই পরিবারের মধ্যেই আমাদের সমাপ্ত হয়। পাশাপাশি এটাকে আরেকটা বৈশিষ্ট্য যদি আমরা বলি যে সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান, তাহলে আমরা কি বললাম? এটা হচ্ছে সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান, অর্থাৎ আমাদের সমাজের যতগুলো প্রতিষ্ঠান রয়েছে, একটা শিশু জন্মগ্রহণ করে একটা পরিবারে, সেই পরিবারটাই তার প্রথম সামাজিক প্রতিষ্ঠান। এবং এরপর যদি বলি সমাজ কাঠামোর মৌল সংগঠন, এই পরিবারকে কি বলা হয়? সমাজ কাঠামোর মৌল সংগঠন। এটাও পরিবারের একটা বৈশিষ্ট্য। এগুলো তোমরা যদি বইটা পড়ো, বইও কিন্তু দেখবা যে লাইনের মধ্যে বিভিন্ন অংশে এগুলো বলা আছে। এগুলো আমি একটু শর্টকাট লিখেছি যেন তোমরা এমসিকিউ আসলে আইডেন্টিফাই করতে পারো। তোমাকে সরাসরি এরকম প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে সমাজ কাঠামোর মৌল সংগঠন কোনটি, তখন তোমাকে বলতে হবে সমাজ মৌল সংগঠন হচ্ছে পরিবার। এটাও আসতে পারে যে ক্ষুদ্রতম সামাজিক সংগঠন কোনটি, তখন আমরা বলবো কি? পরিবার। এবং এইটাকে কি বলা হয়? একটা স্বামী স্ত্রী স্থায়ী প্রতিষ্ঠান, অর্থাৎ এই পরিবারে একটা স্বামী স্ত্রী স্থায়ীভাবে বসবাস করে। তাহলে এখানে আমরা বেশ কিছু পরিবারের বৈশিষ্ট্য দেখলাম, এগুলো আমরা এমসিকিউ এর জন্য শিখে রাখবো। এমসিকিউ, এবং এটা কমার্সে আমাদের যে প্রশ্ন আছে প্রথম, এখানেও আসতে পারে। এখন দেখো, এখানে আমরা বেশ কিছু পরিবারের প্রকারভেদ পড়বো। এখানে যে প্রকারভেদগুলো আমরা পড়বো, এগুলো আসলে কিসের ভিত্তিতে? পরিবার বিভিন্ন রকমের হয়। এখানে তোমরা একটু ক্যাটাগরিটা আমরা আগে একটু দেখি যে স্বামী স্ত্রীর সংখ্যার ভিতর, অর্থাৎ একটা পরিবারে কতজন স্বামী স্ত্রী রয়েছে, অর্থাৎ একটা পুরুষের কয়টা স্ত্রী, অথবা এমনও রয়েছে যে একজন স্ত্রীর বেশ কয়েকটা স্বামী, অর্থাৎ দুইজন তিনজন স্বামী থাকে। এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে কয়েকটা ভাগ রয়েছে, এগুলো আমরা পরে পড়বো। আগে আমরা কি কি ভিত্তিতে আমরা ভাগটা করব সেগুলো একটু দেখি। তারপরে হচ্ছে কর্তৃত্বের ভিত্তিতে পরিবার এবং আকার, অর্থাৎ কতটুকু বড়, ছোট নাকি মাঝারি। তারপরে বংশমর্যাদা এবং সম্পত্তির উত্তরাধিকার, অর্থাৎ কে কোন বংশমর্যাদায় তার সন্তানরা হবে বা পরিবারের যে সম্পত্তি এটার উত্তরাধিকার কে পাবে, এটার ভিত্তিতেও পরিবারের কিছু ভাগ রয়েছে। তারপরে আসি বিবাহোত্তর স্বামী স্ত্রীর বসবাসের স্থান, অর্থাৎ কোন জায়গায় বসবাস করে তার উপর ভিত্তি করেও কিন্তু পরিবারের একটা বিভাজন বা ভাগ রয়েছে। এই ভিত্তিতেও, এই ভাগগুলো আমরা পরে আলোচনা করব। শুরুতে আমরা জাস্ট দেখি যে কি কি ভিত্তিতে আসলে পরিবারের ভাগগুলো বা প্রকারভেদগুলো রয়েছে। তারপরে আসে পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তি, অর্থাৎ পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতেও পরিবারের দুইটা বা তিনটা ভাগ রয়েছে, সেগুলো এখন আমরা চলো বিস্তারিত আলোচনা করি। প্রথমে আসি স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার কয় রকম হয়। এই স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে হচ্ছে তিন রকম। এক হচ্ছে এক পত্নী, বহুপত্নী এবং বহুপতি। এই যে তিনটা ভাগ, এই তিনটা ভাগ কিসের উপর ভিত্তি করে? স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে কিসের ভিত্তিতে ভাগ। পরীক্ষাতে কিন্তু এরকম আসতে পারে যে স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার কত প্রকার। এখানে দেখো, এর পরবর্তীতে যে আমরা যখন পড়বো যে কর্তৃত্বের ভিত্তিতে পরিবার, এখানে কিন্তু দুই রকম, আবার এখানে পরিবার তিন রকম। এটার জন্য যেন কনফিউজ না হই, তার জন্য আমাদের কি করতে হবে? এইটাও সাথে মনে রাখতে হবে যে পরিবারের প্রকারভেদগুলোর সাথে কিসের ভিত্তিতে আমরা ভাগটা পড়ছি সেইটা আমাদের খেয়াল রাখতে হবে। এখানে বলা হচ্ছে স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার, অর্থাৎ স্বামী স্ত্রীর সংখ্যা কি এটার ভিত্তিতে ভাগ। তার প্রথম ভাগটা আমরা যদি দেখি একপত্নী পরিবার। এই পরিবারে হচ্ছে একজন স্বামীর একটা, অর্থাৎ একজন পুরুষ একটা নারীকে বিবাহ করে, এটাকে বলা হয় একপত্নী পরিবার। এই পরিবারে একজন স্বামী একজন স্ত্রী, এটা হচ্ছে সংক্ষেপে লিখলাম একজন স্বামী একজন স্ত্রী, এইটাকে বলা হয় একপত্নী পরিবার। এখন আসি বহুপত্নী। এইখানে একজন স্বামীর দুইটা স্ত্রী থাকবে, তাহলে এখানে স্বামী হচ্ছে একজন আর স্ত্রী থাকবে দুইটা বা আরো বেশি হইতে পারে। তাহলে এখানে কি থাকবে? দুইটা স্ত্রী অথবা দুইয়ের অধিক, দুইটার বেশি হইতে পারে। তাহলে এটাকে বলা হয় বহুপত্নী। এখানে বহুপত্নী মানে একের অধিক স্ত্রী, অর্থাৎ বহু স্ত্রী। তার মানে কি একটা স্বামী থাকবে আর স্ত্রীর সংখ্যা থাকবে একাধিক, দুইজন তিনজন এরকম হইতে পারে। এগুলা
মধ্যযুগ পর্যায়ে ছিল বা এখনো গ্রামের হয়তো বিভিন্ন অঞ্চলে এটার দেখা যায়, তবে এটা খুবই রেয়ার, এখন বর্তমানে নাই বললেই চলে। তো এখানে আমরা দুইটা শিখলাম, একটা হচ্ছে একপত্নী পরিবার আর একটা হচ্ছে বহুপত্নী পরিবার। তাহলে একপত্নী পরিবার কোনটা? যেখানে একজন স্বামী একজন স্ত্রী। বহুপত্নী পরিবার হচ্ছে একজন স্বামী এবং একাধিক স্ত্রী, দুইজন তিনজন হইতে পারে। তারপর আসি বহুপতি পরিবার। এই পরিবারটা আবার এই দুইটার থেকে একটু ভিন্ন রকম। এইখানে একজন স্ত্রীরই একাধিক স্বামী থাকবে। এখানে কি এই দুইটার থেকে ভিন্ন কি রকম? এখানে আমরা বললাম একজন স্বামীর একজন স্ত্রী অথবা একজন স্বামীর দুইজন তিনজন স্ত্রী, কিন্তু এইটা আবার এই দুইটার থেকে ভিন্ন রকম। এখানে একজন স্ত্রীর একাধিক স্বামী থাকে। এটা যদি আমাদের সমাজে স্বীকৃত না বা আমাদের দেশে এরকম নাই বললেই চলে, কিন্তু বিভিন্ন অঞ্চল যেমন ভারতের মালাগড় এবং তিব্বত এই এরিয়াগুলোতে এই ধরনের পরিবার দেখা যায়। এখানে হচ্ছে বহুপতি, একজন স্ত্রীর একাধিক স্বামী থাকে। তাহলে আমরা শিখলাম স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার, এবং যদি পরীক্ষাতে আসে যে একপত্নী পরিবার কাকে বলে, তাহলে আমরা সংজ্ঞাটা বলি, যে পরিবারে একজন স্বামীর একজন স্ত্রী থাকে এটাকে বলা হয় একপত্নী পরিবার। আর বহুপত্নী পরিবার কোনটা? যে পরিবারে একজন স্বামীর একাধিক স্ত্রী থাকে। আর বহুপতি হচ্ছে যেখানে একজন স্ত্রীর কি একাধিক স্বামী থাকে, এটাকে বলা হয় বহুপতি পরিবার। তাহলে আমরা এখানে স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে যে পরিবার, এই ভাগটা আমরা শিখলাম। এখন আসি কর্তৃত্বের ভিত্তিতে পরিবার, অর্থাৎ কার উপরে কর্তৃত্ব বা কার প্রাধান্য, কার কথাই পরিবারটা চলে, এইটার ভিত্তিতে যদি দেখি, এখানে বলা হয় পিতৃপ্রধান পরিবার বা পিতৃতান্ত্রিক। দুইটার অর্থ সেম, পিতৃপ্রধান বা পিতৃতান্ত্রিক পরিবার, এই অর্থটাই মূলত প্রচলিত। এটাই আমরা শিখি যে পিতৃতান্ত্রিক পরিবার এবং মাতৃতান্ত্রিক পরিবার, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে পিতৃতান্ত্রিক পরিবারে পিতা পরিবারের প্রধান, তিনি পরিবারের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে, অর্থাৎ তার হাতেই পরিবারের নেতৃত্ব বা পরিবার চালানোর দায়ভার তার উপরেই থাকে। আর মাতৃতান্ত্রিক যে পরিবার, এখানে পরিবারের কর্তৃত্ব থাকে মায়ের হাতে, অর্থাৎ মা যেটা বলে বা তার নেতৃত্বে পরিবারটা চলে। এটা সাধারণত গারুদের সমাজে দেখা যায়, অর্থাৎ গারুদের মধ্যে এটা রয়েছে। আবার আমাদের যে সামাজিকতা বা বাঙালি বলতে পারি বা মুসলমান হিন্দু, এখানে আমাদের মধ্যে রয়েছে হচ্ছে পিতৃতান্ত্রিক পরিবার, আর গারুদের মধ্যে রয়েছে এখানে মা পরিবারের প্রধান, মায়ের নেতৃত্বে পরিবারটা চলে। তাহলে আমরা শিখলাম কর্তৃত্বের ভিত্তি হচ্ছে দুই প্রকার, পিতৃতান্ত্রিক আর হচ্ছে মাতৃতান্ত্রিক। তারপরে আসি আকারের ভিত্তিতে, অর্থাৎ পরিবারের কতটুকু বড় বা ছোট তার ভিত্তিতে পরিবার। একটাকে বলা হয় একক বা অণু পরিবার, দুইটাই সেম, একক অণু দুইটা কি একই, দুইটার ভিন্ন অর্থ। তাহলে একক বা অণু পরিবার, আর একটা হচ্ছে যৌথ পরিবার, আর এক হচ্ছে বর্ধিত পরিবার। তাহলে এই আকারের ভিত্তিতে পরিবারটা কত প্রকার? 3 প্রকার। কি কি? একক বা অণু পরিবার। এখানে হচ্ছে একক বা অণু পরিবারটার সংখ্যাটা আমরা যদি দেখি, এখানে হচ্ছে মূলত স্বামী স্ত্রী এবং সাথে তার সন্তান। একক পরিবারে কারা থাকে? একক পরিবারে স্বামী স্ত্রী এবং তার সাথে সন্তান, এবং সন্তান অবশ্যই কি অবিবাহিত, অবিবাহিত সন্তান। তাহলে একক পরিবারে কোন পরিবার? যে পরিবারে স্বামী স্ত্রীর সঙ্গে তার অবিবাহিত সন্তানরা থাকে সেটাকে বলা হয় একক বা অণু পরিবার। তাহলে দেখো এই একক বা অণু পরিবারটা কিরকম? যেখানে স্বামী স্ত্রীর সাথে সন্তান সন্ততি অবশ্যই কি হইতে হবে? অবিবাহিত। আবার যদি সন্তান সন্ততি নাও থাকে, যদি শুধুমাত্র স্বামী স্ত্রী বসবাস করে, তাহলে এটাকে আমরা একক পরিবার বলবো। আর যদি অবিবাহিত সন্তান থাকেও, ছেলে মেয়ে, তাহলে এটাকে আমরা কোন পরিবারের মধ্যে রাখবো? একক বা অণু পরিবারের মধ্যে রাখবো। এখন আসি যৌথ পরিবার। যৌথ পরিবারটা কিরকম? যৌথ পরিবার হচ্ছে যে পরিবারে বাবা মা এবং দাদা দাদি একসাথে, অর্থাৎ ধরো আমার পিতা মাতা এবং দাদা দাদি যখন একসাথে বসবাস করে, এটাকে বলা হয় যৌথ পরিবার। যৌথ পরিবার কোনটা? যেখানে তার একজন স্বামী স্ত্রী তার বিবাহিত সন্তানকে নিয়ে, হইতে পারে ছেলে, তার ছেলে স্ত্রীর সাথে থাকে, তখন এটাকে বলা হয় যৌথ পরিবার। অর্থাৎ এখানে দুইজন পুরুষের প্রাধান্য থাকবে, এখানে পিতা মাতা অর্থাৎ দুইটা দম্পতি, এই ধরনের পরিবারকে বলা হয় যৌথ পরিবার। অর্থাৎ যখনই একজন স্বামী স্ত্রীর সাথে তার বিবাহিত সন্তান বা তার বিবাহিত মেয়ে থাকবে, তখন এটাকে বলা হয় যৌথ পরিবার। তারপরে আসি বর্ধিত পরিবার। এই বর্ধিত পরিবারে আবার এই দুইটার থেকে আরো বড়, এখানে পিতৃকুল মাতৃকুল উভয়, অর্থাৎ ছেলে এবং মেয়ে সকলে একসাথে থাকে, ওটা মাতৃকুল পিতৃকুলে একসাথে থাকে, এটাকে বলা হয় বর্ধিত পরিবার। যদি সংজ্ঞা বলি তাহলে বলতে পারে যে পরিবারে পিতৃকুল ও মাতৃকুলের উভয়েই একসাথে বসবাস করে, এটাকে বলা হয় বর্ধিত পরিবার। আর যৌথ পরিবার বললে যেখানে স্বামী স্ত্রীর সঙ্গে তার বিবাহিত সন্তান স্ত্রীর সহিত বসবাস করে, স্ত্রীর সাথে, সেটাকে বলা হয় যৌথ পরিবার। আর অনুপরিবার বা একক পরিবার বললে এখানে বলবো যেখানে স্বামী স্ত্রীর সঙ্গে শুধুমাত্র তার অবিবাহিত সন্তান সন্ততি বসবাস করে, সেটাকে বলা হয় একক বা অনু পরিবার। তারপরে আসো বংশমর্যাদা ও সম্পত্তি উত্তরাধিকারের ভিত্তিতে পরিবার। তাহলে বংশমর্যাদার ভিত্তিতে এখানে আমরা বলতে পারি পিতৃসূত্রীয় পরিবার এবং মাতৃসূত্রীয় পরিবার। তাহলে কি বংশমর্যাদার ভিত্তিতে
পিতৃসূত্রী হবে এবং মাতৃসূত্রী। এখানে দেখো সন্তানরা পিতার বংশ মর্যাদা, মোটামুটি আমরা এর আগে যা পড়ে আসছিলাম পিতৃতান্ত্রিক এবং মাতৃতান্ত্রিক একই, প্রায় কিছুটা পার্থক্য রয়েছে। এখানে কি হয়, পিতার যে বংশমর্যাদা, পিতার যে বংশ, অর্থাৎ আমাদের মধ্যে কিন্তু বিভিন্ন বংশ বা বিভিন্ন গোত্র থাকে, তো এখানে যদি পিতৃসূত্রী হয়, যেমন আমাদের মুসলমানদের যে সম্প্রদায় বা হিন্দুদের, এখানে আমরা কি করি, পিতার যে বংশমর্যাদা সেইটা আমরা ধারণ করি, অর্থাৎ আমার পিতার যে বংশ ছিল সেই বংশের মর্যাদাটা আমি ধারণ করি। কিন্তু গারোদের মধ্যে আবার মায়ের যে বংশমর্যাদা সেইটা ধারণ করে ছেলে এবং মেয়ে উভয়ই। তাহলে এখানে আমরা কি বুঝলাম, যেখানে সন্তানরা পিতার বংশমর্যাদায় অধিকারী হয় সেটাকে হচ্ছে পিতৃসূত্র, আর যেখানে সন্তানরা মাতার বংশমর্যাদার অধিকারী হয় সেটাকে বলা হয় মাতৃসূত্রীয়। তাহলে এখানে আমরা শিখলাম হচ্ছে বংশমর্যাদা এবং উত্তরাধিকারের ভিত্তিতে পরিবার দুই প্রকার, একটা হচ্ছে পিতৃসূত্রীয় পরিবার আর একটা হচ্ছে মাতৃসূত্রীয় পরিবার। এবং দুইটার মধ্যে ডিফারেন্সটা কি, যেখানে সন্তানরা পিতার বংশমর্যাদার অধিকারী হবে সেটা হচ্ছে পিতৃসূত্রীয়, আর যেখানে সন্তানরা মাতার বংশমর্যাদার অধিকারী হবে সেটা হচ্ছে মাতৃসূত্রীয়। তাহলে আমরা শিখলাম এই প্রকারভেদ। এখন চলে যাই বিবাহোত্তর স্বামী স্ত্রীর বসবাসের স্থানের উপর, অর্থাৎ স্থানের উপর ভিত্তি করে পরিবারটা কত প্রকার। এখানে স্থানের উপর ভিত্তি করে পরিবারটা হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে পিতৃবাস, মাতৃবাস এবং নয়াবাস। তোমরা হয়তো তিনটা শব্দ শুনে বুঝতে পারতেছো এটা সংখ্যাটা কি হইতে পারে। পিতৃবাস হচ্ছে যখন একটা বিবাহিত দম্পতি স্বামীর যে বাসস্থান বা স্বামীর বাবার যে বাসস্থান সেইখানে বসবাস করে সেটাকে বলা হয় পিতৃবাস। তাহলে কি, যখন একটা বিবাহিত দম্পতি স্বামীর গৃহে বসবাস করে তখন সেটাকে বলা হয় পিতৃবাস। আর যখন একটা দম্পতি তার স্ত্রীর গৃহে বসবাস করে, অর্থাৎ শ্বশুর বাড়িতে যখন বসবাস করে, এটাকে বলা হয় মাতৃবাস। আর নয়াবাস মানে ধরো এরকম অনেক সময় হয় যে একটা দম্পতি বিবাহের পরে, ধরো একটা গ্রামে একটা ছেলে মেয়ে বিবাহ করলো, তারপরে তারা বিবাহের পরে মনে হলো তারা চাকরি করা দরকার, তারা চট্টগ্রাম বা ঢাকা শহরে আসা বসবাস শুরু করলো, তো এটাকে আমরা বলতে পারি নয়াবাস। তাহলে এই স্থানের উপর ভিত্তি করে পরিবারটা কত প্রকার, তিন প্রকার। কি কি, একটা হচ্ছে পিতৃবাস, দুই নম্বর হচ্ছে মাতৃবাস, তৃতীয় নম্বর হচ্ছে নয়াবাস। তাহলে আমরা পিতৃবাসের সংজ্ঞায় কি বলতে পারি, যেখানে হচ্ছে একটা বিবাহিত দম্পতি তার স্বামীর গৃহে বসবাস করে সেটাকে বলা হয় পিতৃবাস, আর যখন স্ত্রীর গৃহে অথবা যে শ্বশুর বাড়িতে বসবাস সেটাকে বলা হয় মাতৃবাস। আর নয়াবাস হচ্ছে যখন একটা বিবাহিত দম্পতি পিতৃমাতৃ কারোর গৃহে বসবাস না করে অন্য কোনো জায়গায়, নতুন কোনো জায়গায় বসবাস শুরু করে, এটা হইতে পারে শহরে বা যে কোনো জায়গায়, সেটাকে বলা হয় নয়াবাস। তারপরে আসি পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে। এখানে মানে বিবাহের পূর্বেই পাত্রপাত্রী কি ধরনের নির্বাচিত, অর্থাৎ কোন বংশ থেকে কোন বংশের পাত্র পাত্রী নির্বাচন, অর্থাৎ বিবাহের পূর্বে বিভিন্ন নিয়ম শৃঙ্খলা যারা মানে, এটাকে বলা হয় পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে পরিবার। এখানে দুই ধরনের পরিবার রয়েছে, একটা হচ্ছে বহির্গোত্র আর একটা হচ্ছে অন্তর্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার। এই শব্দটা দেখেই মোটামুটি বোঝা যায় যে এই পরিবারটা কিরকম। এখানে হচ্ছে বিবাহ করার ক্ষেত্রে বাহিরে, অর্থাৎ নিজের যে গোত্র তার বাহিরে যখন বিবাহ করে সেটাকে বলা হয় বহির্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার। আর যে পরিবারে অন্তর্গোত্র, অর্থাৎ নিজের গোত্রের মধ্যে বিবাহ করে, এটাকে বলা হয় অন্তর্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার। তাহলে এটা কিন্তু মোটামুটি সহজ এবং এটা মনে রাখাটাও সহজ, কারণ শব্দটা দেখেই মোটামুটি বোঝা যায় যে এটা সংজ্ঞাটা কিরকম হবে বা এটার উদ্দেশ্যটা কি। এখানে হচ্ছে যে পরিবারটা নিজের গোত্রের বাহিরের বিবাহ করে থাকে সেটাকে বলা হয় বহির্গোত্র, আর যে গোত্রের ক্ষেত্রে নিজেদের অভ্যন্তরীণ, অর্থাৎ নিজের গোত্রের মধ্যেই বিবাহটা করে, বিশেষ করে এটা হিন্দু সমাজের ক্ষেত্রে প্রচলিত, মুসলমান এই ধরনের নিয়ম নাই। হিন্দু সমাজে তারা বিভিন্ন গোত্রের হিসাব করে এখানে এই ধরনের কিছু চিন্তা ভাবনা বা তারা এটা অনেকেই ফলো করে। তাহলে এটাকে বলতে পারি আমরা অন্তর্গোত্র, যখন নিজের গোত্রের মধ্যে বিবাহ করে, আর যখন নিজের গোত্রের বাহিরে গিয়ে অন্য গোত্রের কোনো একটা মেয়েকে বিবাহ করলো বা অন্য গোত্রের একটা মেয়ে অন্য অপর আরেক গোত্রের ছেলেকে বিবাহ করলো, এটা হচ্ছে বহির্গোত্র। তাহলে আমরা দুইটা শিখলাম। এর মধ্যে আবার এই যে বহির্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার, এইটার আবার দুইটা ভাগ রয়েছে। দুইটা ভাগ কি, একটা হচ্ছে অনুলোম পরিবার আর একটা হচ্ছে প্রতিলোম। এখন আমরা আসি অনুলোম কি। এই অনুলোম হচ্ছে, এই শব্দটা হয়তো নতুন, এই দুইটা মনে রাখাটা অনেক সময় আমাদের কনফিউজ হয়ে যাবে। আমরা এই শব্দটা যারা হচ্ছে পড়ে নাই বইটা, অনেকে হয়তো শব্দটা নতুন লাগতে পারে যে এই শব্দটা কি বা এটার মানে কি। এখানে অনুলোম হচ্ছে উঁচু বর্ণের পাত্রের সাথে নিচু বর্ণের পাত্রীর যে বিবাহ যখন হয় তখন সেটাকে বলা হয় অনুলোম। আবারও বলছি, যখন উঁচু বর্ণের পাত্রের সাথে নিচু বর্ণের পাত্রীর বিবাহ হয় তখন সেটাকে বলা হয় অনুলোম পরিবার। এবং প্রতিলোমটা কি, এটার একদম এক্সাক্ট বিপরীত। বিপরীতটা কি, যে নিচু বর্ণের পাত্রের সাথে নিচু বর্ণের পাত্রের সাথে কার বিবাহ হবে, উঁচু বর্ণের পাত্রী, অর্থাৎ মেয়েটা উঁচু বর্ণের বা উঁচু গোত্রের
কিন্তু ছেলেটা নিচু গোত্রে, এরকম একটা দম্পতির যখন বিবাহ হয় সেটাকে বলা হয় প্রতিলোম পরিবার। আর যদি উঁচু বর্ণের একটা পাত্রের সাথে নিচু বর্ণের একটা পাত্রীর বিবাহ হয় তখন সেটাকে বলা হয় অনুলোম পরিবার। এগুলো কিন্তু এমসিকিউ বলো বা শর্ট কোয়েশ্চন প্রথমে যেটা আসে ক নাম্বারে, এই প্রশ্নে এটা আসার মতো প্রশ্ন, এবং বারবার এই প্রশ্নগুলো আসতে দেখা যায় যে অনুলোম পরিবার কাকে বলে, প্রতিলোম পরিবার কাকে বলে। এটা ভালো করে মনে রাখবা যে অনুলোম হচ্ছে উঁচু বর্ণের পাত্রের সাথে নিচু বর্ণের পাত্রীর বিবাহ, এবং প্রতিলোম হচ্ছে নিচু বর্ণের পাত্রের সাথে উঁচু বর্ণের পাত্রীর বিবাহ। তাহলে এই দুইটা কিন্তু একটা মনে থাকলে আরেকটা কিন্তু অটোমেটিক মনে থাকবে, এটা একটা অপরটার কি বিপরীত। এইখানেও কিন্তু এই যে বহির্গোত্র এবং অন্তর্গোত্র এটাও কিন্তু একটা অপরটার কি একদম এক্সাক্ট বিপরীত। এখানেও এই অনুলোম এবং প্রতিলোম একে অপরের বিপরীত। যদি তুমি একটা মনে রাখো বাকিটা জাস্ট মনে রাখবা এটা এটার একদম হুবহু অপোজিট। অর্থাৎ এখানে দেখো উঁচু বর্ণের পাত্র নিচু বর্ণের পাত্রী, আবার এখানে উল্টা, এই যে উচ্চ বর্ণের পাত্রটা হয়ে গেল নিচু বর্ণের পাত্র, আর এই নিচু বর্ণের পাত্রী হয়ে গেল উচ্চ বর্ণের পাত্র। তাহলে আমরা শিখলাম অনুলোম পরিবার, প্রতিলোম পরিবার, বহির্গোত্র এবং অন্তর্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার। এখন আমরা আসি পরিবারের বিভিন্ন প্রকারভেদ আমরা পড়লাম, বিভিন্ন ধরনের পরিবার সম্পর্কে আমরা জানলাম, বেশ কয়েকটা ক্যাটাগরি সম্পর্কে আমরা জেনেছি। এখন আমরা আসি এই যে বিভিন্ন ধরনের পরিবার পড়লাম, কিন্তু এই পরিবারগুলোর কার্যাবলী কি 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 কাজ করে একটা পরিবারে, বা একটা পরিবারের কাজ কি, বা এই পরিবারটা কিভাবে চলে, একটা পরিবারের সাধারণ কার্যাবলীগুলো কি কি সেগুলো আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। এখানে এটা তোমাদের আসতে পারে হচ্ছে সৃজনশীলের ঘ মার্ক যে কোয়েশ্চনটা আসে, এখানে এই প্রশ্নটা আসতে দেখা যায় যে ধরো একটা পরিবারের ব্যাখ্যা দিল উদ্দীপকে এবং বললো যে এই উদ্দীপকের যেহেতু একটা পরিবার, এই পরিবারের সাধারণ কার্যাবলীগুলো কি ব্যাখ্যা করে, এই ধরনের কোয়েশ্চন আসতে পারে। তো চলো আমরা সাধারণ কার্যাবলীগুলো কি, তোমরা জাস্ট এই পয়েন্টগুলা মুখস্থ করবা, আর বিস্তারিত কিছু মুখস্থ না করলেও চলবে। তুমি যদি টেক্সট বইটা পড়ো বা আলোচনাটা আমার শুনো, এটার মাধ্যমেই তোমার মনে থাকবে এবং তুমি যতটুকু বানিয়ে দিতে পারবা। এখানে যদি মনে করো আমি আলোচনা নাও করি, যারা বইটা একবার পড়ছে তারা কিন্তু মোটামুটি এই পয়েন্টগুলোর ব্যাখ্যা কিছু একটা দিতে পারবে। এবং এখানে ব্যাখ্যাটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, তোমার যদি পয়েন্টটা একজ্যাক্ট দিতে পারো, তার পাশে ব্যাখ্যাটা তুমি যদি যেরকম পারো, যদি সিকিউতে আসে ব্যাখ্যাটা মোটামুটি দিলে এখানে ভালো মার্ক দিবে, যদি পয়েন্টগুলো একজ্যাক্টলি তুলে দিতে পারো। তো চলো আমরা পরিবারের সাধারণ কার্যাবলীগুলো একটু দেখি। প্রথম কার্যাবলী হচ্ছে একদম মূল যে উদ্দেশ্য পরিবার গঠনের, এটা হচ্ছে সন্তান প্রজনন এবং লালন পালন, অর্থাৎ আমাদের যে জৈবিক চাহিদা পূরণ, এটা হচ্ছে একটা পরিবারের প্রধান উদ্দেশ্য। এবং এই জৈবিক চাহিদার মাধ্যমে কি হয়, একটা পরিবারের মধ্যে একটা সন্তান প্রজনন বলি বা লালন পালন করা, এটা আমাদের একটা পরিবারের কি হয় মূল উদ্দেশ্য। এবং এটার মাধ্যমটা কি জৈবিক চাহিদা পূরণ, অর্থাৎ জৈবিক চাহিদা পূরণের মাধ্যমে আমরা কি করি সন্তান প্রজনন এবং লালন পালন করার যে এটা হচ্ছে পরীক্ষাতে এরকম এমসিকিউ আসতে পারে যে পরিবার গঠনের মূল উদ্দেশ্য কি, তখন আমরা বলবো পরিবার গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে সন্তান প্রজনন এবং লালন পালন করা। তাহলে আমরা একটা কার্যাবলী জানলাম যে জৈবিক চাহিদা পূরণ করা, এটা হচ্ছে পরিবারের প্রধান কাজ স্বামী স্ত্রীর মধ্যে। তারপরে আসি সন্তানের ভরণ পোষণ। একটা পরিবারে যখন একটা ছেলে জন্মগ্রহণ করে তখন কি তার ভরণ পোষণ করা, তার লালন পালন করা, তাকে বড় করা, তাকে পড়াশোনা করানো, তার সবকিছু দেখভাল করা, এটা কি একটা পরিবারের দায়িত্ব বা একটা পরিবারের কাজ। তারপরে আসি অর্থনৈতিক কর্মকাণ্ড। অর্থনৈতিক কর্মকাণ্ড বলতে এখন আসলে পরিবারের অর্থনৈতিক কর্মকাণ্ডটা একপাক্ষিক হয়েছে, যেমন একটা ছেলে বা তার স্বামী উপার্জন করে আর মেয়েরা সাধারণত বাসা থেকে, এবার কিছু কিছু পরিবারে আবার উভয়ই ইনকাম করে। কিন্তু এটা মূলত আরো বেশ কয়েক বছর আগে, ধরো মধ্যযুগে বা আরো তারও আগে যদি আমরা হিসাব করি, সেই সময়টাতে কি হইতো পরিবারের যে উপার্জন বা পরিবারের যে অর্থনৈতিক বিষয়গুলা, সেগুলা পরিবারের সদস্যরাই, ধরো কেউ মাছ শিকার করতো, কেউ ধান চাষ করতো, এই ধরনের কার্যাবলীর মাধ্যমে পরিবারের অর্থনৈতিক যে চাহিদা সেটা পরিবারে মেটানো হইতো, পরিবারে সব যাবতীয় কার্যাবলীগুলা করা হইতো। এই জন্য অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রেও পরিবারের সর্বোচ্চ ভূমিকা রয়েছে। তারপরে আসি শিক্ষাদান। একটা পরিবারে একটা সন্তান জন্মদানের পর তার শিক্ষাদান করা, তাকে ধরো পরিবার কিন্তু একটা সামাজিক প্রতিষ্ঠান। এখানে ধরো তুমি পরিবারে অনেক পরিবারে বাবা মা সন্তানকে একদম পড়াশোনা পর্যন্ত করায়, ক্লাস 5 পর্যন্ত, এক্ষেত্রে অনেকে টিচার রাখে না, কিন্তু বর্তমান সময়ে আমরা দেখি যে খুব ছোটবেলা থেকে শিশুদেরকে কোচিং বা বিভিন্ন জায়গায় দেওয়ার মাধ্যমে শিক্ষাদান পদ্ধতিটা সম্পন্ন করে। কিন্তু তারপরও আমাদের যে বেসিক গুণাবলী, ধরো নৈতিকতা, সততা, সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ, এই যে বিষয়গুলো, এগুলা কিন্তু একটা পরিবার থেকে একটা শিশু শিখে আসে। এবং এখানে তার মা হচ্ছে তার সর্বশ্রেষ্ঠ শিক্ষক। এটা কিন্তু আমরা সকলেই জানি যে আমাদের মাকে আমাদের সকলের জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষক বলা হয়। তাহলে এই যে পরিবার থেকে একটা শিশু কি করে, অন্যান্য পড়াশোনা রিলেটেড বাদ দেই, ধরো একটা শিশুর মধ্যে সততা, নৈতিকতা, ভ্রাতৃত্ববোধ, এই যে সহযোগিতা বা সহিষ্ণুতা যে সম্পর্কগুলো, সেগুলো কিন্তু একটা শিশু পরিবারের প্রথমে শিখে, তার পরিবারের ভাই বোন বাবা মার কাছ থেকে কিন্তু এই শিক্ষাগুলো সে পায়। তারপরে আসি বিনোদনের ব্যবস্থা। একটা শিশুর
অন্যান্য জিনিসের মতো বিনোদনটাও কি খুবই গুরুত্বপূর্ণ। তার পরিবারে কিন্তু খেলাধুলা বলো বা বিভিন্ন মাধ্যমে বিনোদনের ব্যবস্থা করে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া ইত্যাদি যে বিষয়গুলো, এটা কিন্তু পরিবারের হাতে ন্যস্ত এবং অনেক পরিবারে কিন্তু এই কাজগুলো খুবই গোছালোভাবে করে। তারপরে আসি সম্পত্তির উত্তরাধিকার সংগ্রহ, অর্থাৎ একটা মানুষের যে সম্পত্তি থাকে বা টাকা পয়সা থাকে বা তার যে সম্পত্তি, সেইটার একটা উত্তরাধিকার রেখে যাওয়ার জন্য কি পরিবার গুরুত্বপূর্ণ। ধরো কেউ পরিবারের মধ্যে নাই, সে একা একা সারা জীবন বসবাস করো, তারপরে তার যে সম্পত্তি সেটা কিন্তু দেখভাল করার বা সেটা সংরক্ষণ করার কেউ থাকলো না। কিন্তু যদি সে একটা পরিবারের মধ্যে থাকে, তার ছেলে মেয়ে, তার ভাই বোন, কেউ না কেউ তার সম্পত্তির সংরক্ষণ করতে পারবে বা তার উত্তরাধিকারটা ধরে রাখতে পারবে। এই জন্য এখানে কি এই পরিবারের কার্যাবলীর মধ্যে এটাও অন্তর্ভুক্ত। এখন আমরা কয়টা শিখলাম? 3, 6। এই যে 6টা, এগুলো হচ্ছে পরিবারের সাধারণ কার্যাবলী। যদি পরীক্ষাতে সিকিউ চলে আসে যে পরিবারের সাধারণ কার্যাবলীগুলো ব্যাখ্যা করো, তখন তুমি এই 5-6টা পয়েন্ট, 6টা মনে থাকলে 6টাই, যদি মনে না থাকে যে যতগুলো মনে থাকবে সেইগুলো তুমি জাস্ট তোমার মতো করে ব্যাখ্যা করে লিখলেই এখানে তোমাকে একদম ফুল মার্ক দিবে। যদি 3 মার্কের কোয়েশ্চন সে 3 মার্কে দিবে, 4 মার্ক থাকলে 4 মার্কে তুমি কিন্তু পাবা। তারপরে আসি সামাজিকীকরণ। সামাজিকীকরণ প্রক্রিয়া সম্পর্কে যদি বলতে চাই, সামাজিকীকরণ কি? ধরো একটা সামাজিকীকরণ আসলে একটা জীবনব্যাপী প্রক্রিয়া, অর্থাৎ তুমি যখন জন্মগ্রহণ করলা তখন থেকে তোমার সামাজিকীকরণ শুরু হইলো, তুমি একদম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমার এই সামাজিকীকরণ প্রক্রিয়াটা চলমান। এই যে তুমি মনে করো পরিবারে জন্মগ্রহণ করলা, তারপরে তুমি স্কুলে যাও, বিদ্যালয়ে যাও, বিভিন্ন জায়গায় যে যাওয়া আসা করো, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যাও, বিভিন্ন সামাজিক সংগঠন, এই যে বিভিন্ন জায়গায় চলার ক্ষেত্রে সামাজিক একটা মানুষ হওয়ার যে একটা প্রক্রিয়া, অর্থাৎ বিভিন্ন জায়গায় যে খাপ খাওয়ানোর যে প্রক্রিয়া, এটা কি বলা হয়? সামাজিকীকরণ প্রক্রিয়া। যদি আমি একটু সংজ্ঞা স্বরূপ বলি, যে প্রক্রিয়ায় শিশু ক্রমশ সামাজিক মানুষে পরিণত হয় তাকেই সামাজিকীকরণ প্রক্রিয়া বলা হয়। এটা একদম শর্টকাট সংজ্ঞা হিসেবে আমরা শিখতে পারি। আরও অনেকভাবে তুমি সেটা সংজ্ঞা দিতে পারো, বইও অনেকভাবে দেওয়া আছে। তোমার কাছে যেটা সহজ মনে হয় তুমি সেভাবে সংজ্ঞাটা দিলেই তোমাকে এই সংজ্ঞাটা যে কোনোভাবেই সংজ্ঞাটা দিলে তোমাকে 1 মার্ক দিবে। এটা সাধারণত কমার্সে আসতে পারে, তোমরা সংজ্ঞাটা শিখে রাখবা সামাজিকীকরণের। এখন সামাজিকীকরণের উপাদান, যেমন কি কি উপাদান? সমাজ জীবন, সামাজিক মূল্যবোধ। সমাজ জীবন হচ্ছে আমাদের সমাজের আচার আচরণের সমষ্টি সমাজ জীবন। এটা তোমরা এমসিকিউ এর জন্য শিখে রাখতে পারো, অনেক সময় চলে আসতে পারে যে সমাজের আচার আচরণের সমষ্টি কি বা সমাজ জীবন কাকে বলে, তখন তুমি শর্টকাট লিখে দিবা যে সমাজের আচার আচরণের সমষ্টি হচ্ছে সমাজ জীবন। এবং সামাজিক মূল্যবোধ, অর্থাৎ প্রত্যেকটা মানুষেরই বা প্রত্যেকটা সমাজের একটা মূল্যবোধ রয়েছে, যেমন নৈতিকতা, বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা, এই যে বিষয়গুলা, সত্য কথা বলা, মিথ্যা বলা পরিহার করা, এই যে মূল্যবোধগুলা, এগুলা কি সামাজিক মূল্যবোধ। এখন আমরা দেখব সামাজিকীকরণ প্রক্রিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা। অর্থাৎ এই যে সামাজিকীকরণ প্রক্রিয়াটা আমি বললাম, এই প্রক্রিয়াটার মধ্যে কিন্তু আমরা জন্মের পর থেকে শুরু করি, অর্থাৎ পরিবার থেকে শুরু হয়ে একদম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত চলে, এবং এই সামাজিকীকরণ প্রক্রিয়ায় বিভিন্ন উপাদান বা বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা রয়েছে। এখন আমরা বেশ কিছু প্রতিষ্ঠান আছে এবং এদের ভূমিকাগুলো সম্পর্কে জানবো। প্রথমেই পরিবার। পরিবার হচ্ছে আমাদের একদম প্রথম এবং আদি সংগঠন। এই যে পরিবার এবং পরিবার যে সদস্য, তাদের ভূমিকাটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বা এটা হচ্ছে প্রথম ভূমিকা। এবং এইখানে একটা শিশুর সামাজিকীকরণ প্রক্রিয়াটা মোটামুটি চূড়ান্ত, অর্থাৎ একটা শিশু কেমন হবে, সে কি ভালো হবে নাকি মন্দ, সে কি সৎ হবে নাকি অসৎ হবে, এটা মোটামুটি তার পরিবার থেকে সে শিখে আসে বা পরিবারেই এই উৎসটা তৈরি হয়। তাহলে আমরা কি বলতে পারি? পরিবার এবং পরিবারের সদস্যের ভূমিকাটা হচ্ছে সামাজিকীকরণ প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান বা ভূমিকা। এবং এইখানে পরিবার থেকে সে নৈতিকতা, সহযোগিতা, ত্যাগ, ভালোবাসা, সততা ইত্যাদি বিষয়গুলো সে পরিবার থেকেই অর্জন করে। তারপর আসি জাতিগোষ্ঠী ও প্রতিবেশী। এখানে পরিবারের পরপর এই যে আমাদের নিজের জাতিগোষ্ঠী, আমাদের রক্তের যে আত্মীয় স্বজন থাকে তাদেরকে আমরা জাতিগোষ্ঠী বলতে পারি, এবং আমাদের পাশে যারা বসবাস করে তারা হচ্ছে প্রতিবেশী। এই প্রতিবেশী এবং আমাদের যে জাতিগোষ্ঠী, তাদের আচার আচরণে কিন্তু আমাদেরকে প্রভাবিত করে। তারা কিরকম বা তাদের বিভিন্ন বিষয়গুলি কিন্তু আমরা নিজেদের মধ্যে ধারণ করি। তাহলে কি এই যে জাতিগোষ্ঠী এবং প্রতিবেশী, এদের ভূমিকাটাও কি যথেষ্ট আমাদের জীবনে বা সামাজিকীকরণ প্রক্রিয়ার ক্ষেত্রে এদেরও যথেষ্ট ভূমিকা রয়েছে। এদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখি বা এদের কথাবার্তা বা এদের আচরণ আমাদের মধ্যে কি করে প্রভাব ফেলে। তারপর আসি বিদ্যালয় এবং সহপাঠী। বিদ্যালয়কে আমরা বলতে পারি একটা শিশুর প্রথম আনুষ্ঠানিক একটা প্রতিষ্ঠান বা একটা আনুষ্ঠানিক পর্যায়ে। এখান থেকে সে তার আনুষ্ঠানিক বিভিন্ন জিনিসপত্র শেখা শুরু করে। যতদিন পর্যন্ত পরিবারে থাকে সেখানে কিন্তু সে মোটামুটি একটা অনানুষ্ঠানিক শিক্ষা পায়। এখানে আনুষ্ঠানিক কিছু নয়, সে বাবা মার কাছ থেকে নিজের মতো করে থাকে, নিজের মতো করে চলাফেরা করে। কিন্তু যখন একটা শিশু বিদ্যালয়ে যায় তখন তাকে বিভিন্ন নিয়ম শৃঙ্খলা মানতে হয়, সে চাইলেই যেটা ইচ্ছা সে করতে পারে না। এখান থেকে তার প্রথম আনুষ্ঠানিকতা শুরু হয়, এবং এখানে সে শৃঙ্খলাবোধ, নিয়মানুবর্তিতা, ঐক্য, ভ্রাতৃত্ববোধ, এই যে বিভিন্ন গুণাবলীগুলা, এইগুলা সে ভালোভাবে শিখে, এবং এটা তার জীবনে কিন্তু সামাজিকীকরণ প্রক্রিয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা রাখে। তারপরে স্থানীয় সমাজ, পরিবার,
বিদ্যালয় এগুলোর পরে আমরা যে স্থানীয় সমাজ, আমরা যে সমাজে বসবাস করি, প্রত্যেকটা মানুষের স্থানীয় সমাজ বিভিন্ন রকম। এই যে আমরা যে স্থানীয় সমাজে বসবাস করি, এই সমাজেরও কিন্তু বিভিন্ন কার্যাবলী এগুলো আমাদের মধ্যে প্রভাব ফেলে। যেমন শহরের যে শিশুরা, তাদের যে সামাজিকরণ প্রক্রিয়াটা, এটা গ্রামের যে একটা শিশু তার সাথে কিন্তু মিলবে না। তার যে স্থানীয় সমাজ, তার সাথে কিন্তু এই শহরের স্থানীয় সমাজের আকাশ পাতাল ব্যবধান। এই যে পার্থক্যটা, এর কারণে এই দুইজনের সামাজিকরণ প্রক্রিয়াটা কি হবে? ভিন্ন হবে। তারপরে আসো স্থানীয় গোষ্ঠী, অর্থাৎ স্থানীয় যে গোষ্ঠী বা সম্প্রদায় থাকে, স্থানীয় যে মানুষজন, তাদের বিভিন্ন আচার আচরণ এগুলো আমাদের মধ্যে প্রভাব ফেলে। তাদের বিভিন্ন কার্যাবলী, তাদের বিভিন্ন সংগঠন, বিভিন্ন ক্রীড়া সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, এগুলো কি করে আমাদের মধ্যে প্রভাব ফেলে। এখান থেকে আমরা বিভিন্ন জিনিস শিখি, নেতৃত্ব বলো, বিভিন্ন আচার আচরণ, সেগুলো আমরা এই স্থানীয় গোষ্ঠী থেকে শিখতে পারি। তারপরে আসি ধর্মীয় প্রতিষ্ঠান। ধর্মীয় প্রতিষ্ঠানকে একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বলতে পারি সামাজিকরণ প্রক্রিয়ার ক্ষেত্রে। এখানে একটা শিশু যখন ছোটবেলা ধর্মীয় প্রতিষ্ঠানে যায় বা অনেকে বড় হয়েও যায়, এই যে ধর্মীয় প্রতিষ্ঠানে যাওয়ার মাধ্যমে সে সেখানে তার যে বিভিন্ন ধর্মগ্রন্থ হইতে, যে একটা মুসলমান যায় সে কোরআন সম্পর্কে জানে, অন্যান্য ধর্মাবলী যারা আছে তাদের ধর্মের যে গ্রন্থ রয়েছে সেখানে সে পড়ার মাধ্যমে তার মধ্যে কি হয়? নৈতিকতা জাগ্রত হয়, বা সে বিভিন্ন বিষয় যে সৎ কথা বলতে হবে। প্রত্যেকটা ধর্মগ্রন্থে বা প্রত্যেকটা ধর্মেই কিন্তু একই কমন বিষয়, সবখানে কিন্তু বলা হয়েছে যে তোমরা সত্য কথা বলো, সৎ পথে চলো। এই যে বিষয়গুলা, সত্য কথা বলা, সৎ পথে চলা বা নৈতিকতা, বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা, বাবা মার অবাধ্য না হওয়া, এই বিষয়গুলা সে কি করে? এই যে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান সেখানে গিয়ে সে শিখে এবং এটা তার সারা জীবন নিজের মধ্যে ধারণ করে। একটা শিশু ছোটবেলায় যখন এই বিষয়গুলো নিজের মধ্যে ধারণ করে, সে সারা জীবন সেটা ধরে রাখে এবং সেই অনুযায়ী তার সামাজিকরণ প্রক্রিয়াটা বিকশিত হয়। তারপরে আসি গণমাধ্যম। ধরো এই যে গণমাধ্যম, এইটা আমাদের জীবনে কিভাবে ভূমিকা রাখে। ধরো টেলিভিশন দেখি আমরা, ছোটবেলা আমরা বিভিন্ন নাটক, সিনেমা, মুভি এগুলো আমরা দেখতাম, বা বিভিন্ন আমরা গণমাধ্যম পত্রিকা আছে এগুলো অনেকেই পড়ে। এগুলোর মাধ্যমে আমরা দেশের জাতীয় বিভিন্ন খোঁজখবর বা আমাদের যে দেশপ্রেমের কাহিনী, ধরো অনেক ছোটবেলা আমি মুভি দেখতাম, বিভিন্ন মুক্তিযুদ্ধ ভিত্তিক যে সিনেমাগুলো রয়েছে সেগুলো তোমরা যারা দেখেছো বা আমরা যারা দেখি, এর মাধ্যমে কি হয়? আমার মধ্যে দেশপ্রেম জাগ্রত হয়। বা বিভিন্ন আমরা আমাদের জাতীয় পুরাতন কাহিনী, মুক্তিযুদ্ধের কাহিনী আমরা সংবাদপত্রের মাধ্যমে পড়ি, বা টেলিভিশনে বিভিন্ন সিনেমা, বিভিন্ন সিন এগুলো দেখার মাধ্যমে আমরা কি নিজের মধ্যে এটা ধারণ করি, দেশপ্রেম জাগ্রত হয়। আরো বিভিন্ন জাতীয় ঐক্যের যে বিষয় সেগুলো আমরা এই গণমাধ্যমের মাধ্যমে শিখতে পারি। তো মোটামুটি এই অধ্যায়ের উপরে, যেহেতু আমাদের রিভিশন প্রোগ্রাম, এখানে আমাদের একদম যে বেসিক বিষয়গুলো সেগুলো আলোচনা করা শেষ। এই কথাগুলোর মাধ্যমে যারা শুনেছে আমার কথাগুলা, বা এখানে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি, এর মধ্য থেকেই পরীক্ষায় যদি সিকিউ এমসিকিউ আসে, আশা করি এর মধ্য থেকেই পাবা। এখন আমরা চলো বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন আমাদের যে আলোচনা এবং এই অধ্যায়ের উপরে গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখি, এবং উত্তরটা আমি যখন এটা আলোচনার জন্য এই প্রশ্নটা দেখা মাত্রই তোমরা কি করবা? উত্তরটা নিজে নিজে মিলানোর চেষ্টা করবা। আমি উত্তরটা বলার আগেই তোমরা দেখবা যে এটা উত্তরটা পারো কিনা মিলাবা। তো চলো, প্রথম প্রশ্ন, যৌথ পরিবার ভেঙে যাওয়ার কারণ কি? যৌথ পরিবার ভেঙে যাওয়ার কারণ অপশনে দেওয়া আছে অধিক জনসংখ্যা, বেকারত্ব, ভোগবাদী মানসিকতা এবং দ্রব্যমূল্য বৃদ্ধি। এইটার মধ্যে সঠিক উত্তর হচ্ছে আমাদের সি, অর্থাৎ ভোগবাদী মানসিকতা। এটা হচ্ছে এখানকার সঠিক উত্তর। যৌথ পরিবার যেমন অধিক জনসংখ্যা বা বেকারত্ব, দ্রব্যমূল্য, এইগুলো কোনটাই আসলে যৌথ পরিবার ভেঙে যাওয়ার একজোট কারণে। এখানে আমরা বলতে পারি ভোগবাদী মানসিকতা, এর কারণে আমাদের সমাজের যে যৌথ পরিবারগুলো এগুলো ভেঙে একক বা অনুপরিবার গঠিত হচ্ছে। এখন এখানে দেখো একটা ছোট উদ্দীপক দেওয়া আছে, এটা আগে আমরা একটু পড়ি। যে সদ্য বিয়ে করা রিয়া এবং হাসান ঢাকার মিরপুরে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করে। তারা উভয়ই চাকরিজীবী হওয়ায় তাদের অফিসের কাছেই বাসা ভাড়া নিয়েছেন, যাতে করে তাদের আসা যাওয়া করতে সুবিধা হয়। এই যে বসবাসের স্থানের ভিত্তিতে আমরা পড়ে আসছিলাম পরিবারের প্রকারভেদ। এখানে রিয়া ও হাসানের পরিবারটি কোন প্রকারের? তোমরা যারা পড়ে আসছো বা আমার ক্লাসটা আলোচনাটা শুনছো ওই পর্যায়ে, এখানে দেখো এই অপশনগুলো দেখা মাত্রই তুমি কিন্তু সঠিক উত্তরটা পারার কথা। এটা হচ্ছে নয়াবাস, কারণ এখানে সে পিতৃগৃহে বা মাতৃ, অর্থাৎ স্ত্রীর বাসাতে বা ছেলে বা মেয়ে কারো বাসাতেই বসবাস করে, তারা একটা নতুন জায়গায় বাসা নিয়ে বসবাস করতে, এই জন্য এটাকে বলা হয় নয়াবাস। তারপরে দেখো এখানে বলা হচ্ছে এই ধরনের পরিবার বৃদ্ধির কারণ কি? এই ধরনের পরিবার বৃদ্ধির কারণ হতে পারে এই যে 1 ও 3 আর্থিক অসচ্ছলতার কারণ, এবং 3 নাম্বারটা হচ্ছে পেশা সংশ্লিষ্ট কারণে। আর আত্মকেন্দ্রিক মনোভাব, এটার থেকে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে কি আর্থিক অসচ্ছলতা এবং পেশা সংশ্লিষ্ট বিষয়টা। যখন কেউ চাকরি করে বা একটা পেশায় নিয়োজিত থাকে তখন চাইলে সে বাড়িতে থাকতে পারে না, এই জন্য তারা বাহিরে বা বিভিন্ন শহরে চলে যায়। এই দুইটা কারণেই মূলত এই ধরনের পরিবার বাড়তেছে দিন দিন। তারপরে আসি আরো নতুন একটি উদ্দীপক, যে জয়ন্ত বন্দ্যোপাধ্যায় অপেক্ষাকৃত নিচু গোত্রের জয়া মজুমদারকে বিয়ে করে তাদের পরিবারটি কোন ধরনের বিবাহ ভিত্তিক পরিবার? এটা কিন্তু আমরা পড়ে আসছিলাম প্রতিলোম অনুলোম, তোমাদের হয়তো মনে থাকার কথা। এখানে দেখো জয়ন্ত বন্দ্যোপাধ্যায় অপেক্ষাকৃত কি নিচু, আর যাকে বিয়ে করলো জয়া মজুমদার সে কি একটু
উঁচু গোত্রের, তাহলে এটাকে আমরা কি বলবো বলতো? এটা হচ্ছে অনুলোম, কারণ এখানে কি সে নিচু। কে নিচু? জয়া মজুমদার, অর্থাৎ যে মেয়েকে বিবাহ করলো সেই মেয়েটা কি নিচু গোত্রে, এই জন্য এটা হচ্ছে এখানে অনুলোম। আর যদি মেয়ের গোত্রটা বড় হইতো বা একটু উঁচু পর্যায়ের হইতো তাহলে সেটাকে আমরা কি বলতাম? প্রতিলোম। তাহলে যদি পাত্রী নিচু হয় তাহলে হচ্ছে অনুলোম, আর যদি পাত্রী উঁচু গোত্রের হয় তাহলে সেটাকে বলা হয় প্রতিলোম। এখানে দেখো যে জয়ন্ত বন্দ্যোপাধ্যায় সে অপেক্ষিত নিচু গোত্রের একটা মেয়েকে বিবাহ করলো, এই জন্য এটা হচ্ছে অনুলোম। তারপরে দেখো ক্রীড়া ক্লাব শিশুর সামাজিকরণের কোন প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত? এখানে দেখো এটাকে বলতে পারি আমরা স্থানীয় গোষ্ঠী, তাহলে এটা কি? ক্রীড়া ক্লাব হচ্ছে মূলত স্থানীয় গোষ্ঠীর অন্তর্ভুক্ত। কোনটি শিশুর সামাজিকরণের ধর্মীয় প্রতিষ্ঠানের প্রভাব? এখানে বলা হচ্ছে সম্প্রীতি ও সৌহার্দ্য, নেতৃত্বের বিকাশ, সাহিত্যপ্রেম, সজাত্যবোধ। এখানে এটা সঠিক উত্তর হচ্ছে সম্প্রীতি ও সৌহার্দ্য। তারপরে আবারও একটি উদ্দীপক, ফরিদুল একজন সামাজিক মানুষ হিসেবে গড়ে উঠেছে। সে যথাযথভাবে তার সমাজের নিয়মকানুন অনুসরণ ও অনুশীলন করে। অন্যদিকে লাভু লক্ষ্য করেছে তার মেয়ে মিনা স্বাভাবিক শিশুদের মতো আচরণ করছে না, সে স্বাভাবিকভাবে কথাও বলতে পারে না। ফরিদুলের মধ্যে সামাজিকরণে কোন প্রতিষ্ঠানটির প্রভাব রয়েছে? এখানে দেখো ফরিদুলের মধ্যে সেটা হচ্ছে স্থানীয় সমাজ। যথাযথ সামাজিকরণের জন্য মিনার কি প্রয়োজন? এখানে মিনার প্রয়োজন হচ্ছে বিনোদনমূলক সুবিধা, প্রশিক্ষণ সুবিধা, মানবিক আচরণ, অর্থাৎ সবগুলোই মোটামুটি এই মিনার জন্য প্রয়োজন। তারপরে আসি, উর্মিলা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে সে জেলে সম্প্রদায়ের কানাইকে বিয়ে করে। উর্মিলা ও কানাই কোন ধরনের পরিবার? এখানে দেখো এই যে ব্রাহ্মণ পরিবার এটা কিন্তু একটা উঁচু পর্যায়ের পরিবার, এবং সে কি করে? জেলে সম্প্রদায়ের কানাইকে বিয়ে করে। তাহলে কি এখানে ছেলের সম্প্রদায়টা কি বা ছেলের গোত্রটা ছোট, তাহলে এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে প্রতিলোম। এর আগে আমরা অনুলোম পরে আসছিলাম, কারণ এখানে মেয়ের গোত্রটা ছোট ছিল, এখানে মেয়ের গোত্র বড়, এই জন্য এটা হচ্ছে প্রতিলোম। এগুলা কিন্তু এমসিকিউ বা শর্ট কোয়েশ্চন দুইটাতে আসতে পারে, এই জন্য অনুলোম প্রতিলোম এই সংখ্যাটা অবশ্যই ভালোভাবে মনে রাখবা। তারপরে আসি, যৌথ পরিবার ভাঙনের মূল কারণ কোনটি? পারিবারিক অসন্তোষ, অধিক জনসংখ্যা, শিক্ষার প্রসার, শিল্পোন্নয়নের প্রসার। এখানে আমরা সঠিক উত্তর বলতে পারি শিল্পোন্নয়নের প্রসার। এইটার কারণে বর্তমানে যৌথ পরিবার ভেঙে একক বা অনুপরিবার গঠিত হচ্ছে, বা দিন দিন এই পরিবারটা বাড়তেছে। এখন যৌথ পরিবার গ্রাম অঞ্চল ছাড়া আর তেমন দেখা যায় না বললেই চলে। আরেকটি উদ্দীপক, আরমান ও মিতু দম্পতির বিবাহিত জীবন 5 বছর, তাদের কোনো সন্তান সন্ততি নেই। অন্যদিকে রেহান ও সুমা দম্পতির 2 বছর বয়সের ছেলে ও 5 বছর বয়সের মেয়ে রয়েছে। এই দম্পতি সরকারি বেসরকারি চাকরি করছে, অবসর সময়ে তারা দেশ বিদেশে ভ্রমণেও যায়। এখানে দেখো যে স্বামী স্ত্রীর সংখ্যা অনুযায়ী আরমান ও মিতুর পরিবারটি কোন ধরনের? এখানে দেখো কি বলা হচ্ছে, দেখো তাদের বিবাহ জীবনে 5 বছর, তাদের কোনো সন্তান সন্ততি নাই। অন্যদিকে রেহান ও সুমা দম্পতি 2 বছর বয়সের ছেলে ও 5 বছর বয়সের মেয়ে রয়েছে। এই দম্পতি সরকারি চাকরি করছে, অবসর সময়ে তারা দেশ বিদেশে ভ্রমণে যায়। এখানে দেখো বলা হচ্ছে স্বামী স্ত্রীর সংখ্যা অনুযায়ী আরমান ও মিতুর পরিবারটি কি ধরনের? এখানে আরমান ও মিতুর পরিবারটিকে আমরা বলতে পারি, যেহেতু একজন হইতে এটা আমরা বলতে পারি কি? একক পরিবার। এখানে খেয়াল রাখতে হবে এটা কিন্তু একদিক দিয়ে একপত্নিক হয়, কিন্তু এখানে বলা হচ্ছে স্বামী স্ত্রীর সংখ্যা। এই যে তোমাদেরকে আমি যখন আলোচনা বলতেছিলাম যে প্রকারভেদটা মনে রাখতে হবে যে কিসের ভিত্তিতে, এখানে বলা হচ্ছে স্বামী স্ত্রীর সংখ্যা। তাহলে স্বামী স্ত্রীর সংখ্যার মধ্যে পড়ে একক, যৌথ, এই বিষয়গুলো। তাহলে সরি, এখানে এটার উত্তর যদি হয়তো ভুল দেওয়া আছে, এটা একদিক দিয়ে একক পরিবার, আবার অন্য দিক দিয়ে এটা একপত্নিক পরিবার হয়। কি হয়? একপত্নিক পরিবার, অর্থাৎ স্বামী স্ত্রীর সংখ্যা। এখানে দেখো একজন স্বামীর অর্থাৎ আরমান মৃত্যু দুইজনেই কি বিবাহিত দম্পতি, অর্থাৎ একজন স্বামীর একজন স্ত্রী হচ্ছে, আর অন্য কোনো স্ত্রী নাই। তাহলে এটা কি একপত্নিক পরিবার আমরা বলতে পারি। আবার অন্য দিক দিয়ে এটা যদি আমরা অন্য হিসাবে দেখি তাহলে আবার এটা কি এক হিসেবে একক পরিবার বা অনুপরিবারও হয়। তাহলে এটা কি এখানে সঠিক উত্তর একপত্নিক এবং একক দুই, কিন্তু এখানে যেহেতু স্বামী স্ত্রীর সংখ্যা বলা আছে তাহলে এই ক্ষেত্রে আমরা এটা সঠিক উত্তর কি নিতে পারি? একপত্নিক। তারপরে আবার বলতেছে রেহান ও সুমার পরিবারের সাধারণ কার্যাবলীর মধ্যে প্রাধান্য পেয়েছে জৈবিক ও অর্থনৈতিক, বিনোদনমূলক, রাজনৈতিক ও স্বাস্থ্য সেবামূলক। এখানকার সঠিক উত্তর হচ্ছে 1 ও 2। এখানে রাজনৈতিক ও স্বাস্থ্যমূলক কিছু নাই, জৈবিক এবং বিনোদনমূলক বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। তারপরে আসি, নাফিসা
বাড়িতে মেহমান এলে তাদের সালাম দেয় এবং শুভেচ্ছা বিনিময় করে। নাফিসার স্বভাবে কি ফুটে উঠেছে? এটা কি সামাজিক পরিবর্তন, সামাজিক স্থিতিশীলতা, আইনের শাসন নাকি সামাজিক মূল্যবোধ? এটা কি একটা সামাজিক মূল্যবোধের অংশ। অর্থাৎ কেউ বাড়িতে আসলে তাদের প্রতি সম্মান প্রদর্শন করা, বড় হইলে সম্মান প্রদর্শন করা, ছোট হইলে তাকে আদর স্নেহ দেওয়া, এটা কি একটা সামাজিক মূল্যবোধের মধ্যে পড়ে। এটা আমাদের সমাজের একটা মূল্য। এই জন্য এটার উত্তর হচ্ছে সামাজিক মূল্যবোধ। কোনটি সামাজিকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম? এখানে সামাজিকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে, আমরা পড়ে আসছি বারবারই, পরিবার হচ্ছে সামাজিকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। তারপরে বহুপতি পরিবার প্রথা রয়েছে কোন জায়গায়? আমি কিন্তু উদাহরণ দুটো লিখেও দিয়েছিলাম। এটা হচ্ছে এই যে তিব্বত এবং ভারতের মালাগড়, এই দুইটা জায়গাতে কি রয়েছে? বহুপতি পরিবার রয়েছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 ও 2। এখানে এটা ভুল দেওয়া আছে। অনুপরিবার কয় পুরুষে আবদ্ধ? অনুপরিবার হচ্ছে সাধারণত এক পুরুষেই আবদ্ধ, বা সর্বোচ্চ 2 জন পুরুষ থাকতে, অর্থাৎ স্বামী স্ত্রী এবং তার যে সন্তান সন্ততি, এখানে 2টা পুরুষ থাকতে পারে। তারপরে আসো, অনুলোম বিবাহ ভিত্তিক পরিবার কোন পরিবারের অন্তর্ভুক্ত? অনুলোম বিবাহ ভিত্তিক পরিবার হচ্ছে বহির্গোত্র পরিবারের অন্তর্ভুক্ত। আমরা পরে আসছিলাম যে বহির্গোত্রে 2টা ভাগ রয়েছে, অর্থাৎ অনুলোম প্রতিলোম, এটা কিন্তু এই বহির্গোত্রেরই 2টা ভাগ। তাহলে এটা কোন পরিবারের অন্তর্ভুক্ত? অনুলোম প্রতিলোম 2টাই এই বহির্গোত্রের অন্তর্ভুক্ত। তারপরে আসো, মাতৃসূত্রীয় পরিবার ব্যবস্থা কাদের মধ্যে রয়েছে? এটা হচ্ছে আমরা পরে আসছিলাম খাসিয়া এবং গারো সম্প্রদায়, এই 2 জনের মধ্যে এই মাতৃসূত্র, অর্থাৎ যেখানে মাতার বংশমর্যাদা সন্তান সন্ততি ধারণ করে, সেটা হচ্ছে মাতৃসূত্রীয় পরিবার, এবং এটা খাসিয়া এবং গারোদের মধ্যে রয়েছে। জনাব রহিম তার স্ত্রী, সন্তান, বাবা মা, দাদা দাদি সহ একত্রে বসবাস করেন। তার পরিবারের রূপ হলো, এখানে যেহেতু স্ত্রী, সন্তান, বাবা মা, দাদা দাদি সহ একত্রে বসবাস করে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে যৌথ পরিবার। এখন এমসিকিউ শেষ, আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং এই জ্ঞানমূলকটা একই সাথে তোমাদের এমন হইতে পারে অনেক সময় যে পরিবার কাকে বলে ব্যাখ্যা করো, অর্থাৎ এটা খ মার্কসের কোয়েশ্চন এখানেও চলে আসতে পারে অনুধাবনমূলকের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা জাস্ট জ্ঞানমূলক যখন থাকবে তখন তুমি এক লাইনে একদম শর্টকাটে লিখবা, আর যদি তোমাকে অনুধাবন বলে তখন তুমি একটু ব্যাখ্যা সহ আর একটু বড় করে লেখার চেষ্টা করবা, তাইলেই হবে। আবার এর বাহিরেও বিভিন্ন আমরা অন্য যে এমসিকিউগুলো পড়ে আসছি এখান থেকেও অনুধাবন দিতে পারে, বা বিভিন্ন মাধ্যমে আসলে অনুধাবনগুলো দেওয়া যায়। যেমন এখানে বলা হচ্ছে, ধরো প্রতিলোম বিবাহ ভিত্তিক পরিবার কাকে বলে? এটা তুমি নর্মালি সংজ্ঞার ক্ষেত্রে দিতে পারো যদি জ্ঞানমূলক আসে। আবার এটা যদি তোমাকে অনুধাবনে দেয়, খ মার্কসের কোয়েশ্চনে দেয়, তখন তুমি বলা হলো, তখন তুমি কি করবা? এই প্রতিলোম বিবাহ ভিত্তিক সংজ্ঞাটা দিবা, দেওয়ার পাশাপাশি উদাহরণ দিলা যে এগুলো হচ্ছে প্রতিলোম বিবাহ, যেখানে একজন স্বামী স্ত্রী থাকে, অর্থাৎ একটু ব্যাখ্যা করলা আর কি। এটার মাধ্যমে তুমি কিন্তু, এটা যদি 2 মার্কসে আসে তাহলে 5 লাইনে ব্যাখ্যা সহ দিবা, আর যদি ক মার্কসে আসে, অর্থাৎ 1 নাম্বার কোয়েশ্চেন 1 মার্কসের জন্য আসে, তখন তুমি 1 লাইনে দিলেই হবে। তাহলে প্রথমে আসি, সামাজিকরণের মিথস্ক্রিয়া কি? এই সামাজিকরণের মিথস্ক্রিয়া হচ্ছে সমাজ জীবনের মূল বিষয়। এটা যদি তোমাকে এমসিকিউ বা শর্ট কোয়েশ্চনে আসে, এটা একদম বইয়ের হু লাইন তুলে দিছে এখানে, যে সামাজিকরণের মিথস্ক্রিয়া কি? সামাজিকরণের মিথস্ক্রিয়া হচ্ছে সমাজ জীবনের মূল বিষয় কি বলা হয়? সামাজিকরণের মিথস্ক্রিয়া। এবং যদি বলা হয় সামাজিকরণের মিথস্ক্রিয়া কাকে বলে, তখন তুমি বলতে পারো যে নর্মালি একজনের আচরণ দ্বারা আমরা অন্য আরেকজন প্রভাবিত হই। ধরো একজন বন্ধুর সাথে আমি যখন থাকি, তার বিভিন্ন আচার আচরণ আমার মধ্যে আসে। অনেক সময় দেখা যায় এক রুমমেট, ধরো তুমি এক রুমে যারা হচ্ছে হোস্টেলে থাকো বা মেস লাইফে থাকো, তাদের কিন্তু কি হয়, এক রুমে 2 জন 3 জন বিভিন্ন এলাকার থাকে। যেমন তুমি ধরো নোয়াখালীর একটা বন্ধুর সাথে আসো, একটা চট্টগ্রামের বন্ধুর সাথে, তখন দেখবা যে তাদের বিভিন্ন আচার আচরণ, তাদের বিভিন্ন কথা, তাদের বিভিন্ন শব্দ তুমি তোমার মধ্যে ধারণ করে ফেলো, তুমি এটা জানবাও না। অর্থাৎ এই যে একজনের থেকে আরেকজনের মধ্যে প্রভাবিত হওয়া, বিভিন্ন শব্দ বা বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন আচার আচরণ একজনের মাধ্যমে অন্যজন প্রভাবিত হওয়া, এটাই হচ্ছে মিথস্ক্রিয়া, অর্থাৎ পরস্পরকে প্রভাবিত করার যে বিষয়টা, এটাকে মিথস্ক্রিয়া বলা হয়। কিন্তু এখানে জিজ্ঞাসা করা হচ্ছে সামাজিকরণের মিথস্ক্রিয়া কি? তাহলে এটা আমরা বললাম সমাজ জীবনের মূল বিষয়। চাইলে তুমি আগে সংজ্ঞাটা দিয়া তারপরে লিখে দিতে পারো, এবং এই সামাজিকরণের মিথস্ক্রিয়াটা হচ্ছে কি? সমাজ জীবনের মূল বিষয়। তারপরে আসি, পরিবার কাকে বলে? পরিবারের সংজ্ঞা আসলে বিভিন্ন ভাবে দেওয়া যায়। তারপরে একটা আমি যদি বলি যে যখন একজন স্বামী স্ত্রী সমাজ স্বীকৃত উপায়ে বিবাহ করে স্থায়ীভাবে বসবাস শুরু করে, তখন সেটাকে পরিবার বলা হয়। আরও বিভিন্নভাবে তুমি পরিবারের সংজ্ঞাটা দিতে পারো, বইও বিভিন্নভাবে দেওয়া আছে। তারপরে আসি, অনুলোম বিবাহ ভিত্তিক পরিবার কাকে বলে? এইটা আমরা বারবার পড়ে আসছি, বলতেছি এটা এমসিকিউ বা শর্ট কোয়েশ্চন, অনুধাবন সবকিছুর জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে একটা প্রশ্ন তুমি চলে আসতে পারি অনুলোম এবং প্রতিলোম থেকে। তাহলে দেখি, অনুলোম বিবাহ ভিত্তিক পরিবার কাকে বলে? যখন উঁচু বর্ণের পাত্রের সাথে নিচু বর্ণের পাত্রীর বিবাহ হয়, তখন সেটাকে বলা হয় কি? অনুলোম পরিবার। আর প্রতিলোমটা কি? তার একদম বিপরীত। প্রতিলোম হচ্ছে যখন নিচু বর্ণের পাত্রের সাথে উঁচু বর্ণের পাত্রীর বিবাহ হয়, তখন সেটাকে বলা হয় প্রতিলোম বিবাহ ভিত্তিক পরিবার। তাহলে এটা কি হবে? জাস্ট তুমি এখানে উল্টা, সেম, যেখানে হবে
উঁচু বর্ণের নিচু বর্ণের পাত্র এবং উঁচু বর্ণের কি পাত্রী, এটা প্রতিলোমের ক্ষেত্রে আমরা এইভাবে লিখবো। সংজ্ঞা বলতেও সেম এভাবে লিখে দিবা যে যখন উঁচু বর্ণের পাত্রের সাথে নিচু বর্ণের পাত্রীর বিবাহ হয় তখন সেটাকে বলা হয় অনুলোম বিবাহ ভিত্তিক পরিবার, বা এভাবে বলতে পারো যে পরিবারে ক্ষেত্রে বা যে বিবাহ ক্ষেত্রে উঁচু বর্ণের পাত্রের সাথে নিচু বর্ণের পাত্রী, সেটা হচ্ছে অনুলোম, আর এর উল্টাটা হচ্ছে প্রতিলোম। তারপরে আসি সাংস্কৃতিক পরিবেশ কি নিয়ে গঠিত। এখানে জিজ্ঞাসা করা হচ্ছে সাংস্কৃতিক পরিবেশ কি নিয়ে গঠিত। এটা হচ্ছে মানুষের সৃষ্টি করা বিভিন্ন উপাদান, যেমন পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান, আরো সব অন্যান্য যে প্রতিষ্ঠান আছে, এই যে বিষয়গুলো, বা আর হইতে পারে একটা সাংস্কৃতিক ক্লাব, হইতে পারে একটা ক্রীড়া সংগঠন, এই যে বিষয়গুলো, এইগুলা নিয়ে কি সাংস্কৃতিক পরিবেশ গঠিত। তার মানে কি, যদি এক কথায় বলি, যদি জ্ঞানমূলকে আসে তখন তোমরা এটা বলবা যে মানুষের সৃষ্টি করা বিভিন্ন উপাদান যেমন পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান ইত্যাদি নিয়েই সাংস্কৃতিক পরিবেশ গঠিত। তাহলে আমরা মোটামুটি জ্ঞানমূলক আলোচনা করা শেষ। এখন আমরা আসি সৃজনশীলের ক্ষেত্রে কিভাবে লাস্ট দুটো কোয়েশ্চন আমরা উত্তর দিব। নর্মালি তোমরা হয়তো অলরেডি জানো, যেহেতু অনেক পরীক্ষা দিয়ে আসছো শেষ পর্যায়ে, যে ক এবং খতে কিন্তু অধ্যায়ের যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, আর লাস্ট দুটো কোয়েশ্চন এটা উদ্দীপকটা পড়ার মাধ্যমে আমাদেরকে দিতে হয়, এবং এখানে কিন্তু 3-4 অর্থাৎ 7 মার্কসে খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি মোটামুটি ভালো লেখা দিতে পারো বইয়ের সাথে রিলেটেড করে, তখন কিন্তু এখানে ভালো মার্কস পাওয়া যায়, অনেকেই কিন্তু ফুল মার্কসও পায়। তো দেখো আমরা এটা কিভাবে আমরা এখান থেকে একটা ভালো মার্কস নিয়ে আসতে। প্রথমে আমরা উদ্দীপকটা পড়ব। বলা হচ্ছে চাকরিজীবী পিতামাতার একমাত্র সন্তান তাহমিদ বাবা মায়ের সাথে একটি জেলা শহরে বসবাস করে। তার দাদা দাদি গ্রামে থাকেন। তাহমিদ তার আচরণে যেমন সকলের কাছে প্রশংসনীয়, তেমনি সে বিদ্যালয়ে ভালো ফল অর্জন করে আসছে। অবসরে তাহমিদ কিশোর আলো পত্রিকায় লেখালেখির কাজ করে। দুরন্ত টেলিভিশনের সব জানতা তার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান। এখানে প্রথমটা বলা হচ্ছে তাহমিদ কোন ধরনের পরিবারের সদস্য, ব্যাখ্যা করো। এখানে দেখো তার পরিবারটা কি হচ্ছে, তার পিতামাতা এবং সে থাকে। তাহলে এটা কি একক পরিবার বা অনুপরিবার। তাহলে এই বিষয়টা আমরা বুঝতে পারছি কিভাবে, যেহেতু আমরা পড়ে আসছি ব্যাখ্যাটা একক পরিবারে। দেখো এখানে বলা হচ্ছে যে তার পিতামাতা এবং তার একমাত্র সন্তান তাহমিদ, এখানে কিন্তু সে কিন্তু অবিবাহিত। আমরা কি বললাম, যে যখন একটা স্বামী স্ত্রীর সঙ্গে বা একটা দম্পতির সঙ্গে তার অবিবাহিত সন্তান ছেলে মেয়ে থাকে, তখন এটাকে বলা হয় একক বা অনুপরিবার। তাহলে যেহেতু এখানে সে একমাত্র ছেলে আর তার বাবা মার সাথে সে বসবাস করে, তাহলে এটা হচ্ছে একক বা অনুপরিবার। এখন এটার তুমি যখন এই প্রশ্নের উত্তর লিখতে যাবা, শুরুতেই তোমাকে এই কথাটা বলতে হবে যে তাহমিদের পরিবারটা হচ্ছে একক বা অনুপরিবার। এই কথাটা লিখবা, এর মাধ্যমে এই কথাটা যখনই তুমি লিখলা তুমি 1 মার্কস পেয়ে গেলা। আর থাকতে তোমার এই প্রশ্নে আরো 2 মার্কস, বাকি 2 মার্কস তোমাকে দিবে কিসের উপর ডিপেন্ড করে, তুমি কিভাবে ব্যাখ্যা দিয়েছো। তুমি শুরুতেই নিয়ে আসলা একক পরিবার কাকে বলে, যে যখন আমি যে সংজ্ঞাটা তোমাদেরকে শিখাইলাম, বা তুমি নিজে যে সংজ্ঞাটা শিখেছো একক পরিবারের, এই সংজ্ঞাটা তুমি এখানে দিলা যে একক পরিবার তাকে বলে, এবং এরপরে তুমি এর সাথে রিলেট করলা যে দেখো এইখানে এই তার এক পিতামাতা শুধুমাত্র একজন সন্তান নিয়ে বসবাস করে, সুতরাং আমরা বলতে পারি এই পরিবারটা হচ্ছে একক পরিবার। এইভাবে তুমি এই মূল যে বিষয়টা সেটার সাথে আমাদের উদ্দীপকের যে বিষয়টা সেটা রিলেট করে দিলা, যে একক পরিবারের বিষয়টা এই উদ্দীপকের যেখানে যেহেতু একক পরিবারটা তুমি দেখতে পাচ্ছ, এই বিষয়টা তুমি সংজ্ঞার মাধ্যমে সাথে রিলেট করে দেখাই দিলা, তাহলে কিন্তু এখানে তুমি 3-3 পাবা। আর যখনই তুমি অনেকে এই ভুলটা করে, তারা কি করে এই কথাটা শুরুতে লিখে না যে তাহমিদের পরিবারটা, এটা কিন্তু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এই প্রশ্নে 3 নাম্বার প্রশ্নে তোমাকে যে জিনিসটা চাওয়া হবে সেই কথাটা আগেই বলতে হবে। অনেকে এই কথাটা না বলেই ব্যাখ্যা দেওয়া শুরু করে, তুমি ব্যাখ্যা পরে দিবা, ঠিক আছে? ব্যাখ্যার আগেই মূল বিষয়টা তুমি বলে দিবা যে এই পরিবারটা কি ধরনের পরিবার, এইটা বলে তারপর তুমি ব্যাখ্যাতে যাও। তোমার যতটুকু সাধ্য হয় সেই অনুযায়ী ব্যাখ্যা দাও। ভালো ব্যাখ্যা দিতে পারলে, ভালো ব্যাখ্যা হলে 2-2 পাবা, অর্থাৎ 3-3, এবং ভালো ব্যাখ্যা না হলে অন্তত তুমি 2 মার্কস পাবা। তারপর আসি দৃশ্যকল্পে শেষোক্ত যে মাধ্যমটি সামাজিকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা বিশ্লেষণ করে। এখানে দেখো শেষোক্ত যে মাধ্যমটি এটা হচ্ছে টেলিভিশন, বা এটা আমরা বলতে পারি গণমাধ্যম, যেহেতু আমরা গণমাধ্যম সম্পর্কে পড়ে আসি সামাজিকরণের একটা মাধ্যম হিসেবে। তাহলে এই যে গণমাধ্যম তার ভূমিকাটা কি, যেমন আমরা তোমরা যদি বইটা দেখো যারা পড়ে আসছো, এখানে কিন্তু বারবার বলা হয়েছে যে এই গণমাধ্যমের ভূমিকাটা অন্যগুলার থেকে একটু বড় পরিসর। যেমন এটা একটা গণমাধ্যম, এটা জাতীয় পর্যায়ের একটা প্রতিষ্ঠান বলতে পারি, মাধ্যম। এখানে যেমন বর্তমানে আধুনিক যুগের সংস্কৃতি মোটামুটি এই গণমাধ্যমকে ঘিরে গড়ে উঠেছে। পাশাপাশি ধরো আমরা এর আগে যখন গণমাধ্যম ব্যাখ্যা পড়ে, সেখানেও আমরা পড়ে আসছি যে আমরা খুব ছোটবেলা থেকে বিভিন্ন মুভি, সিনেমা, বিভিন্ন ডকুমেন্টারির মাধ্যমে আমরা আমাদের দেশ সম্পর্কে জানি, আমাদের জাতি সম্পর্কে জানি, আমাদের অতীত যে ইতিহাস সেগুলো সম্পর্কে জানি, বা বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানি, সচেতন হই। এগুলা কি আমরা এই বিভিন্ন পত্রিকা, টেলিভিশন ইত্যাদির মাধ্যমে আমরা নিজেরা জানি এবং সচেতন হই,
নিজেদের মধ্যে দেশপ্রেম জাগ্রত ইত্যাদি বিষয়গুলা, এই যে ভূমিকাগুলো রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা সামাজিকরণের ক্ষেত্রে, বা আমাদের কিভাবে সহযোগিতা করে, অর্থাৎ তুমি টেলিভিশন থেকে কি কি উপকারিতা পাচ্ছ, কিভাবে তোমার সামাজিকরণটাতে সহযোগিতা রাখছে সেটা তুমি তোমার মতো করে ব্যাখ্যা করতে পারো। আবার বইয়ে দেখবে সামাজিকরণের এই গণমাধ্যমের ব্যাখ্যাটা আছে, বা আমরা যখন আগেও আলোচনা করে আসছি সেই আলোচনাগুলো তুমি এখানে নিয়ে আসতে পারো। অর্থাৎ এই যে গণমাধ্যম তার ভূমিকাগুলো যেগুলো রয়েছে সেগুলো তোমরা এই আলোচনার মধ্যে নিয়ে এসে এটার উত্তরটা তুমি তোমার মতো করে সাজিয়ে গুছিয়ে দিতে পারো। তারপরে আসি, রনি ও মনির এর বাবা মা চাকুরিজীবী, তারা ছুটির দিনে একত্রে মিলে বেড়াতে যায়। তারপর দেখো এখানে প্রথম প্রশ্ন, উদ্দীপকে পরিবারটির ধরন ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে আমরা উদ্দীপকটা আবার একটু পড়ি, যে রনি ও মনিরের বাবা মা চাকুরিজীবী, তারা ছুটির দিনে সবাই মিলে বেড়াতে যায়, তাদের আচার আচরণ সবার কাছে প্রশংসনীয়, তারা বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত, পড়াশোনার পাশাপাশি তারা সহপাঠীদের সাথে পত্রিকা পড়ে এবং শিক্ষামূলক বিভিন্ন অনুষ্ঠান থেকে, এবং বাবা মায়ের সাথে তারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও যায়। এখন প্রথম প্রশ্ন, যে উদ্দীপকের পরিবারটির ধরন, এখানে যে উদ্দীপকের পরিবারটা সেখানে আমরা যদি দেখি যে রনি ও মনিরের বাবা মা, তাহলে কি তার বাবা মা এবং রনি মনির এই মাত্র তার বাবা মায়ের সাথে তার ছেলে মেয়ে আছে, অর্থাৎ এই পরিবারটাকে আমরা সাধারণত একক পরিবার হিসেবে পড়ে আসছি, এবং একক পরিবারের ব্যাখ্যাটাও আমরা এর আগেও পড়ে আসছি, এর আগের প্রশ্ন দেখছি, এবং যখন আমরা পরিবারের প্রকারভেদগুলো পড়ছিলাম তখনও কিন্তু আমরা একক পরিবারের সংজ্ঞাটা যেখানে শিখে আসছি সেই অনুযায়ী আমরা এটাকে বলতে পারি একক পরিবার। এখন এটা ব্যাখ্যাটা তুমি কিভাবে দিবা, শুরুতেই আগের বারের মতোই বললা যে উদ্দীপকের পরিবারটা হলো একক পরিবার, তারপর একক পরিবারের সংজ্ঞা দিলা, এবং সংজ্ঞা দেওয়ার মধ্যে এটা উদ্দীপকের সাথে রিলেট করে দেখাই দিলা যে একক পরিবারের বৈশিষ্ট্যগুলোর সাথে এই পরিবারের মিল রয়েছে, সুতরাং এটা হচ্ছে একক পরিবার। এইভাবে তুমি তোমার মতো করে এটার ব্যাখ্যাটা দিয়ে উত্তরটা দিতে পারো, এবং এখানে ব্যাখ্যাটা ভালো হলেই কিন্তু তুমি মোটামুটি 3 এ 3 পাবা, যদি ভালো ব্যাখ্যা দিতে পারো। আর যদি ব্যাখ্যাটা ভালো নাও হয়, যদি মোটামুটি প্রথম কথাটা বলতে পারো যে পরিবারটা হচ্ছে একক পরিবার, তারপরে তুমি যদি মোটামুটি একটা ব্যাখ্যা দিতে পারো, তুমি কিন্তু 3 মার্কসের মধ্যে ন্যূনতম 2 মার্কস কিন্তু তুমি অর্জন করে নিলা। তারপরে আসি লাস্ট কোয়েশ্চন, উদ্দীপককে রনি ও মনিরের সামাজিকরণের ক্ষেত্রে সবকটি উপাদান কার্যকর মূল্যায়ন করো। অর্থাৎ সামাজিকরণের যে কয়টা উপাদান রয়েছে সব কয়টা উপাদান এই রনি মনিরের ক্ষেত্রে কার্যকর, এইটা তোমাকে মূল্যায়ন করতে বলতেছে, এটা কি সঠিক কিনা। আমরা দেখো সামাজিকরণের প্রথম উপাদানগুলো সম্পর্কে আমরা পরে আসছি 3টা উপাদান, এক হচ্ছে সামাজিক পরিবেশ, সমাজ জীবন এবং সামাজিক মূল্যবোধ। এই যে 3টা জিনিস এখানে দেখো, আমরা যদি দেখি মোটামুটি 3টারই প্রতিফলন আমরা এখানে দেখতে পাই। তুমি যদি উদ্দীপকটা পড়ো, এখানে বলা হচ্ছে যে তাদের আচার আচরণ খুবই ভালো, সবার কাছে প্রশংসনীয়, তারা মেধাবী শিক্ষার্থী, পড়াশোনার পাশাপাশি তার সহপাঠীদের সাথে পত্রিকা পড়ে, শিক্ষামূলক অনুষ্ঠান দেখে, অর্থাৎ এই যে এখানে সামাজিক অনুষ্ঠান যেটা হচ্ছে আমাদের সমাজ জীবনের অন্তর্ভুক্ত, পাশাপাশি আমাদের সামাজিক যে মূল্যবোধ, এখানে দেখো তারা সহপাঠীর সাথে মিলেমিশে পড়াশোনা করে, মেধাবী শিক্ষার্থী, তাহলে কি যে একসাথে মিলেমিশে পড়ে, এখানে আমরা এই সামাজিক মূল্যবোধের প্রতিফলন দেখতে পাই। তারপরে সামাজিক পরিবেশ, এই যে তারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যাচ্ছে, এই বিষয়গুলোও কি এখানে আমরা প্রতিফলন পাই এই উপাদানটা। তার মানে কি সামাজিক অর্থাৎ সামাজিকরণের যে 3টা উপাদান, সামাজিক পরিবেশ, সমাজ জীবন এবং সামাজিক মূল্যবোধ, এই 3টারই প্রতিফলন আমরা মোটামুটি এই রনি এবং মনিরের মধ্যে দেখতে পাই। তাহলে কি আমরা এই উক্তিটা বলতে পারি কার্যকর, এই উক্তিটা কি সঠিক, এভাবে তুমি মূল্যায়ন করতে পারো। এখানে মূল্যায়ন করার ক্ষেত্রে অবশ্যই 3টার ব্যাখ্যা সামনে নিয়ে আসবে, 3টাকে অন্তর্ভুক্ত ইনক্লুড করবা। যে শুরুতে যখন তুমি লিখলা বা বললাম যে রনি ও মনিরের সামাজিকরণের ক্ষেত্রে সবকটি উপাদান কার্যকর, কথাটি যথার্থ নিচে মূল্যায়ন করা হল। তারপরে তুমি শুরুতে এটা নিয়ে আসবা যে আমরা জানি সামাজিকরণের উপাদানগুলো হচ্ছে সামাজিক পরিবেশ, সমাজ জীবন এবং সামাজিক মূল্যবোধ, এবং এই 3টারই প্রতিফলন আমরা রনি মনিরের মধ্যে দেখতে পাই। কিভাবে দেখতে পাই, তারপর তুমি উদ্দীপকের কিছু অংশ তুমি এখানে দেখাইলা যে তারা শিক্ষার্থী হিসেবে মেধাবী, তার সহপাঠীদের সাথে মিলেমিশে পত্রিকা পড়ে, তারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যায়, এই সবগুলোর মধ্যে আমরা 3টি উপাদানের প্রতিফলন দেখতে পাই। এর মাধ্যমে তুমি যদি ব্যাখ্যাটা দাও, এখানে 4-এর মধ্যে তুমি মোটামুটি যদি হয় তাহলেও 3 পাবা। আর যারা ভালো ব্যাখ্যা দেয় এখানে কিন্তু ফুল মার্কসও মাঝে মধ্যে দেয়, আর যদি মোটামুটি হয়, একদম ভালো ব্যাখ্যা না হয়, তাহলে 3 মার্কস পাবা ন্যূনতম। আর একদমই কিছু যদি না লিখতে পারো, অন্তত জাস্ট এই টপিকগুলো 3টা বিষয় যদি নিয়ে আসতে পারো, তাহলেও কিন্তু জাস্ট লেখা মাত্রই তুমি এখানে 2 মার্কস ক্যারি করতে পারবা। তার মানে কি এই পয়েন্টগুলোতে এই লাস্ট 2টা কোয়েশ্চনে ভালো মার্কস আনা যায়, কিন্তু কিভাবে আনতে হবে সেটা হচ্ছে উদ্দীপকের সাথে আমাদের টেক্সট বইটা রিলেট করতে হবে। অর্থাৎ টেক্সট বই যে তথ্যগুলো দেওয়া আছে, যে ইনফরমেশনগুলো আছে, সেইগুলো এখানে এসে উল্লেখ করতে হবে। তুমি যদি টেক্সট বইয়ের সাথে রিলেট করে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারো, উদ্দীপকের সাথে টেক্সট করে দিতে পারো। আর একটা কাজ করবা, উদ্দীপক থেকে হুবহু কখনো লাইন নিয়ে আসবা না, এটা কিন্তু টিচাররা নেগেটিভ মার্কিং করে। উদ্দীপক থেকে হুবহু লাইন না এনে তুমি যদি টেক্সট বইয়ের সাথে রিলেট করে মোটামুটি উত্তরগুলো লিখতে পারো, এখানে কিন্তু অনেক ভালো মার্কস নিয়ে আসা যায়। অনেক সময় ফুল মার্কসও দেয় টিচাররা। তাহলে মোটামুটি আমাদের এই অধ্যায়ের উপরে আলোচনা শেষ। এখানে আমরা যে আলোচনা করলাম, আশা করি এরপরে আর তোমাদের এই অধ্যায় নিয়ে কোনো সমস্যা থাকার
কথা না। তারপরেও যদি তোমাদের এই অধ্যায় নিয়ে কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, কোনো পয়েন্ট তোমরা যদি বুঝতে না পারো, কোনো টপিক যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, অবশ্যই তোমরা আমাদের টিমের সাথে যোগাযোগ করবা। তোমাদেরকে বোঝানোর জন্য বা কোনো টপিকে সমস্যা হলে সেটা জানানোর জন্য আমরা অবশ্যই প্রস্তুত আছি। কিন্তু আশা করি এই ক্লাসটার পরে তোমাদের আর এই অধ্যায়ের উপরে কোনো প্রশ্ন থাকার কথা না, বা এটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। তো আজকের এই ক্লাসে আলোচনা এই পর্যন্তই। পরবর্তী অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।